আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রায়ানের নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হলো। ক্ষুরধার বুদ্ধিমতী তুখর ব্যক্তিত্বের এই তরুণীকেই দেখে এসেছে ও। সেই মানুষটা এমন বোকা বোকা কাজ করেছে ভাবতেই অদ্ভুত লাগছে ওর। তুমি ভাবতেও পারবে না রায়ান, এরপর আমি কি ভয়ঙ্কর কাজ করেছিলাম, কি ভীষণ অপমান করেছি আমি নিজেকে। এর মাসুলও দিয়েছি অবশ্য। এভাবেই চলছিল সবটা। নিজের মনে তখন প্রেমের সমুদ্রের প্রবল স্রোতের সামনে অন্ধ আবেগ ছাড়া বাকি সব খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল। একদিন সজল আমায় বলল, নবনী চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমি প্রবল আপত্তি করলাম। আমি কেবল ষোড়শী এক মেয়ে, বাবার কথা তখনও হুট করে মাথায় চলে এসেছিল। দেখো মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিছুতেই মানবে না তোমাকে। তোমার বাবা এই বয়সে তোমাকে বিয়ে দেবে বলো? এসব ভুজুং ভাজুং যুক্তি দিয়ে আমাকে অনবরত বোঝাতে লাগলো। আমার আপত্তি হওয়ায় উড়িয়ে দিয়ে আমি রাজি হয়ে গেলাম পালাতে। একদিন কোনো কিছু না ভেবে প্রবল অনিশ্চয়তা মাথায় নিয়ে ঘর ছাড়লাম আমি। এবার কথা না বলে থাকতে পারল না রায়ান। যে ছেলে সম্পর্কের শুরুতে এমন আজে বাজে কথা বলতে পারে সে যে ফ্রড এটা তো স্পষ্ট বোঝা যায়। এমন একটা জঘন্য মেন্টালিটির ছেলের সাথে কিভাবে পালিয়ে গেলে তুমি? রায়ানের গলায় স্পষ্ট রাগের ছাপ। নবনীর মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠেছে। একটা কিশোরী মেয়ের আবেগের কাছে যুক্তি কতটা ঢোপে টেকে বলতো? অনেকে ম্যাচিওর হয় আগে আগে। আমি অনেক কিছুই বুঝিনি। বাবা আমার একমাত্র কাছের বন্ধু, কিন্তু বাবার কাছে কি সবসময় সবকিছু বলা যায়? মা থাকলে হয়তো অনেক কিছু বুঝতাম। বাবা বুঝেছিল পরে। মা থাকলে আমার আচরণের এমন পরিবর্তন হয়তো আগেই বুঝতে পারতো, কিন্তু এটা তো হয়নি। এরপর কি হলো? পালিয়ে গিয়েছিলে বললে, তবে ফিরে আসলে কেন? দুর্ভাগ্যে ভর করে পালিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ফিরে এসেছি। বুঝিনি। ও আমাকে বুঝিয়েছিল ওর যেহেতু সামান্য আয় আর পালিয়ে নতুন জায়গায় যাওয়া ভীষণ ঝুঁকির, অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, কত শত হ্যাপা। সরাসরি না বললেও সূক্ষ্মভাবে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যেন খালি হাতে না বের হই। আমিও ভীষণ মাথা মোটা ছিলাম। পালানোর আগে মায়ের গয়না যেগুলো আমার কাছে ছিল সেখান থেকে কিছু গয়না নিয়েছিলাম। বাবার ড্রয়ার থেকে কিছু টাকাও নিয়েছিলাম। বান্ধবীর জন্মদিনের কথা বলে সেই সকাল 7টায় বেরিয়ে পড়লাম। বাবাকে প্রথমবারের মতো মিথ্যে বলেছিলাম। সেদিন বাবার দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল ভুল করছি, কিন্তু ওই যে অন্ধ আবেগ, সেটাকে প্রশ্রয় দিয়ে সাঁতার না জেনেই ঝাঁপিয়ে পড়লাম মাঝ নদীতে। রায়ান এবারও মৌন শ্রোতা। আসলে কি বলবে তাই ভেবে পাচ্ছে না। কমলাপুর স্টেশনে ওর জন্য অপেক্ষা করছিলাম। ট্রেনের সময়ের কিছুক্ষণ আগে আগে সজল এলো। উঠে পড়লাম ট্রেনে। 2 স্টেশন পরে একটা স্টেশনে নেমে গেলাম। রিক্সা নিয়ে কখনো পায়ে হেঁটে আবার ভেতরে চলে গেলাম। একটা টিন শেডের বাড়িতে নিয়ে গেল। আমি কেবল পুতুলের মতো ওকে অনুসরণ করছি। আমাকে একটা ঘরে বসিয়ে আমার কাছ থেকে টাকা আর গয়নার ব্যাগটা নিয়ে বাইরে চলে গেল। আমার ভেতরে কেমন একটা অশুভ সাড়া পাচ্ছিলাম আমি, তবুও অবিশ্বাস করতে পারিনি তখনও তাকে। অপেক্ষা করতে করতে আমি ঘর থেকে বাইরে বেরোলাম। কি মনে করে হ্যান্ডব্যাগটা হাতে নিয়েছিলাম আমি, অপরিচিত জায়গা বলেই হয়তো, কিন্তু সেটাই কাজে দিল। কিছু দূর যাওয়ার পর সজলকে দেখলাম ওর বয়সী একটা ছেলের সাথে কথা বলতে। কিছুটা এগিয়ে যেতে ওদের কথার মধ্যে নিজের হৃদয় ভাঙা ডাক শুনেছিলাম। প্রতারিত হবার যে কি যন্ত্রণা, কি দহন, এটা উপলব্ধি করেছিলাম হাড়ে মজ্জায়। রাতের আকাশটা চাঁদের আলোয় ঝলসে যাচ্ছে যেন। জ্যোৎস্না যেন বান ডেকেছে আজ। রায়ান এই আলোয় দগ্ধ হওয়া নবনীকে দেখছে কেবল। ও হলপ করে বলতে পারে নবনীর সজলের সাথে ওই সময়টার জন্য কেবল তীব্র অনুশোচনা আছে, আর কোনো অনুভূতি নেই। ওর সহসা মনে হলো নবনীর যে আবেগ মরে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেই আবেগ কি আরেকবার জেগে উঠবে ওর জন্য? ছেলেটা সজলকে বলছিল, আরে বেটা তুই এই পুচকে মাইয়ারে বিয়ে করবি? আমি প্রশ্ন শুনেই কেন যেন কান খাড়া করে ফেলি। উত্তর শুনে মনে হচ্ছিল আমি বোধহয় স্বপ্ন দেখছি, ভয়াবহ কোনো দুঃস্বপ্ন। আরে বেটা ওই মাইয়ারে আমি বিয়ে করবো, পাগল নাকি? আরে বিয়ার কথা না বলে এখানে আমার সাথে আসতো নাকি? পটাইতে যে কত টোপ ফেলা লাগছে এটা তো জানোস না। আমার চেহারা দেখে পড়ছে ভালো কথা, কিন্তু নিজের মধ্যে রাখছে। মা বাপের কিছু ইমোশনাল কাহিনী ঝাইরা দিছি আর গইলা গেছে। গয়নার টাকা মিলায় 2 লাখ টাকা তো হইবই। 6 মাস গা ঢাকা দিয়ে অন্য জায়গায় টোপ ফালামো। আমার মনে হচ্ছিল চারপাশ সব অন্ধকার হয়ে আসছিল, কিছু দেখছিলাম না আমি। কিন্তু এরপর নিজেকে নিয়ে কোনো নোংরা কথা শুনতে চাইলাম না একদমই।
এরপরে কি হবে সেটা নিজেই বুঝতে পারলাম। অনেক ভুল তখনই হয়ে গেছে। নতুন করে এর পাল্লাটার বাড়াতে চাইনি একেবারেই। সময় নষ্ট না করে সেখান থেকে পা চালালাম। জানতাম কিছুক্ষণ পরেই আমার খোঁজ পড়ে যাবে, তাই যে পথে এসেছি সেই পথে না গিয়ে অন্য পথ ধরলাম। পথঘাট কিচ্ছু চিনি না। আল্লাহর নাম নিতে নিতে অচেনা রাস্তায় কোনো মতে পা চালিয়ে সামনে এগোতে থাকলাম। স্থানীয় দুজন লোকের দেখা পেলাম। আমি জানি না তারা কে, কিন্তু আমার জন্য সাক্ষাৎ ফেরেশতা। তারা আমার ঢাকার বাসে তুলে দিল আমায়। হ্যান্ডব্যাগে অল্প কিছু টাকা ছিল, তাই দিয়ে কোনো রকমের বাসায় পৌঁছলাম। এরপর শুধু মনে আছে ভীষণ জ্বরে পড়েছিলাম, আর তেমন কিছুই মনে নেই। এরপর সব আবেগ সেচে ফেলে দিয়ে হৃদয়কে তপ্ত মরুভূমি বানিয়ে ফেললাম। বাবার কথাও তখন কি করে ভুলে বসেছিলাম, এটাই সবচেয়ে বেশি পোড়ায় আমায়। এত ভুলও করে কেউ? রায়ানের ভারী কষ্ট হলো নবনীর জন্য। এমন মেয়েকেও বুঝি এভাবে পুরানো যায়। সজলের প্রতি তীব্র রাগে ফুঁসে উঠল ভেতরটা। আর একটা জিনিস উপলব্ধি করলো, নবনীর দহনের যে উত্তাপ তাতে রায়ানও জ্বলছে। এটা কি তবেই ভালোবাসা? হ্যাঁ, তাই তো। নবনীর জন্য ওর হৃদয়ে ভালোবাসার সমুদ্র জমেছে। নিস্তব্ধ এই রাতে অন্য ভুবনের একেবারে ভিন্ন দুটো প্রাণ যেন নিজেদের হৃদয় দিয়ে হৃদয়কে ছুঁয়ে দিচ্ছে নিজেদের অগোচরে। এই রাত, এই চাঁদ, ওই তারারা, হিমশীতল বাতাস, ফুলের মাতাল করা সৌরভ আর কিছু ঝিঝি পোকা যেন সাক্ষী হিসেবে আছে কয়েক সিন্ধু দূরত্ব পেরিয়ে দুটো হৃদয়ের কাছাকাছি আসার মাহেন্দ্রক্ষণের। কিছু অনুভূতির বিনিময় হচ্ছে চুপিসারে, কিন্তু সেটাকে কেউই প্রশ্রয় দিল না। রায়ান প্রসঙ্গে ফিরল সহসায়। তুমি পরে ওই ফদটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওনি? না, এরপর কখনো ওকে দেখিনি। তাছাড়া আমি সব ভুলে যেতে চেয়েছিলাম, কাউকে বলিনি কিছু। আরও কতগুলো মেয়ে না জানি ওর ট্র্যাপে পা দিয়েছে, তুমি ফিরে আসতে পেরেছ। সবার ভাগ্য তো এত ভালো হয় না, তাই না? ক্রুব্ধ স্বরে বলল রায়ান। এটাও পারিনি। ওই পশুটা ওর প্রাপ্য শাস্তি পেয়েছে। কিভাবে? তুমি তো বললে তুমি... রায়ানকে শেষ করতে না দিয়েই উত্তর দিল নবনী। আমি কিছু করিনি বলে তো অন্যরা চুপ থাকবে না। আমার সাথে ওই ঘটনার প্রায় বছর দুয়েক পরে পত্রিকায় একটা খবরে চোখ আটকে যায়। অল্প বয়সী মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা চক্র ধরা পড়েছিল। সেখানে ওরও ছবি ছিল। এমনকি রেপ আর মার্ডারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিতও হয়েছিল। কোর্ট ওর প্রাপ্য শাস্তি নিশ্চিত করেছে। এই খবরটা যেদিন আমি শুনেছিলাম সেদিন আমার পৈশাচিক এক আনন্দ হয়েছিল। এমন ঘৃণ্য একটা পশুকে কি করে ভালোবেসেছিলাম আমি, ভাবলে আমার গা গুলিয়ে আসে। নবনীর অবয়বে কিছুটা হিংস্রতার ছাপ পড়ল বলে মনে হলো রায়ানের। আমার কেবল আক্ষেপ, কি জানো রায়ান? দুদিকে মাথা নেড়ে উত্তর দিতেই নবনী বলল, বাবাকে কি করে তখন ভুলে গেলাম সেটাই। আমি তো জানতাম আমি ছাড়া আমার বাবার কেউ নেই, তবু। এবার যেন কিছুটা ভেঙে পড়ল নবনীর গলা, তবে সামলে নিল আশ্চর্য দৃঢ়তায়। ভুল তো মানুষেরই হয়, তাই না? প্রতিটা ভুলই আমাদের জন্য বিশাল একটা শিক্ষা। সব মানুষ আগে থেকে ভেবে ভেবে সব সিদ্ধান্ত নিতে পারে না। ভুল করে অনেকে শেখে। তুমি তখন আর কতটাই বা বুঝতে। ছুঁড়ে ফেলে দাও না ভুলগুলো, দেখবে জীবনের সব খুশি ধরা দেবে। তোমাকে কে বললো আমি ভুল আঁকড়ে বসে আছি? সেসব কবে ধুয়ে মুছে নিজেকে শুচি করেছি। ওসব ময়লা আবর্জনা ঝেড়ে ফেলেছি বহু আগে। বাবা পাশে ছিল বলেই না সবটা পেরেছি আমি। কেউ যদি আবার কখনো তোমার মনের বন্ধ দরজায় জুড়ে সুরে করা নাড়ে, সেই বেচারা কি সাড়া পাবে, নাকি সেই দরজাতে মাথা ঠুকে মরতে হবে বেচারাকে? আর মনে কথাটা বলে ফেলল রায়ান, আর বলার পরে নিজের মাথাটা ঠুকতে ইচ্ছে হলো। এমন বেফাস কথা কিভাবে যে মুখ ফসকে বলে ফেলল সেটাই ভাবছে, যে এবার বড়সড় একটা লেকচার দিয়ে দেবে এই মেয়ে। ভাবার সাথে সাথে কথাটা কিছুটা সত্যি হয়ে গেল। কোনো লেকচার না দিলেও লজ্জায় ফেলল ঠিকই। কেন? তুমি কড়া নাড়াতে চাও বুঝি? সরাসরি রায়ানের চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ে দিল মেয়েটা। রায়ানও কেমন ঘোরগ্রস্ত হয়ে বলে বসল, যদি কড়া নাড়তে চাই? নবনী সব শব্দে হেসে উঠল। আকাশ বাতাস কাঁপিয়ে হাসতে হাসতে বলল, বাহ, তোমার তো বেশ উন্নতি হয়েছে। তবুও বলতেই হবে, দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড জোক। হাসতে থাকলো নবনী। রায়ান নিজের মনের কথাটা প্রায় বলে ফেলেছিল আনমনে। নবনী নিজেই যেন ওকে সামলে নেবার পথ বাতলে দিল। নিজে লজ্জায় পড়ার হাত থেকে বাঁচতেই কিনা জানে না। এই অজুহাতটাকে সত্য প্রমাণ করার জন্য মুখ ভোতা করে বলল, কি আর করা বলো তো, আমি রসকসহীন কাঠখোট্টা একজন। এরপর থেকে নিজের এই স্কিলটা অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করব। চলো নিচে যাই, ঘুম পেয়েছে খুব আমার। মুখে এটা বললেও নবনী মনে মনে ঠিক আওড়ল।
যদি সারা রাত এভাবেই কেটে যেত, খুব বেশি ক্ষতি কি হতো? মাঝে প্রায় মাস দুয়েক চলে গেছে। রুমু কিছুদিনে আরো নিবিড়ভাবে দেখলো সাফায়েত কতটা তলানিতে নিজেকে নামাতে পারে। ওদের কেস চলছে কোর্টে বাচ্চার অভিভাবকত্ব নিয়ে। কোথাকার কোন দিন সাফায়েত ওর বন্ধুদের মাঝে মধ্যে বাসায় নিয়ে আসতো শুধু সামাজিকতা রক্ষায়, যেটুক হেসে হেসে কথা বলতো রুমু এসবকে ফুলিয়ে ফাঁপিয়ে কি বিশ্রীভাবেই না কদর্য রূপ নিয়ে উপস্থাপন করছে। যদিও সাফায়েতের এসব জঘন্য মিথ্যা ওকে জেতাতে পারল না। কিভাবে যেন রুমুই অভিভাবকত্ব পেল। নিজের এই সৌভাগ্যের জন্য কতবার যে শুকরিয়া করলো আল্লাহর কাছে। এক্ষেত্রে ওর শাশুড়ির জবানবন্দি বোধ হয় কাজে এসেছে সবচেয়ে বেশি। নিজের ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে রুমুর পাশে থাকবেন এই আশা রুমু স্বপ্নেও করেনি। ছেলে অন্তঃপ্রাণ মা কতটা বীতশ্রদ্ধ হলে নিজের ছেলের উল্টো স্রোতে হাঁটেন সেটা বুঝতে বেগ পেতে হয় না। এই প্রৌঢ়া ও ভদ্র মহিলার প্রতি যত জমাট কষ্ট, অভিমান আর অভিযোগ ছিল সবটা মন থেকে বের করে দিল। জড়িয়ে ধরে কেঁদেছেও প্রাক্তন বউ শাশুড়ি। সম্পর্কের সুতোটা পুরোপুরি কেটে যাবার পর যেন দুজন নতুন সম্পর্কে বাধা পড়েছে, আত্মার সম্পর্ক। তবে ওদের বুটিক হাউস এখনো দাঁড় করাতে পারেনি। এত তাড়াতাড়ি অবশ্য পারার কথাও নয়। ওরা খুব জোর চেষ্টা করে যাচ্ছে। কিছু লিফলেট বিলি করেছে, ফেসবুক পেজ খুলে সেটার বুস্ট করেছে। এর বেশি কিছু করার সামর্থ্য আপাতত ওদের নেই। তবে ওরা চেষ্টা করে যাচ্ছে প্রচলিত ডিজাইনের বাইরে গিয়ে নতুন কিছু যুক্ত করার। এটাতেই তো ওরা ওদের স্বপ্ন ঢেলে দিয়েছে। মৃদুলের কাছ থেকে আর্থিক সাহায্য না নিলেও সর্বোচ্চ পাশে থেকে যেটুকু সাপোর্ট দেয়ার দিয়ে যাচ্ছে। ঝুমুর চোখে মুখে এখন সবসময় একটা সুখী মানুষের ছাপ দেখা যায়। এটাই তো হারিয়ে ফেলেছিল মেয়েটা। ঝুমু যখন ঝলমলিয়ে হেসে ওঠে, মৃদুল তখন একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। এই হাসিতেই তো ওর সব সুখ মিশে আছে। সাফিয়া বেগম বেশ খুশি। কেবল রুমুই একটু মন মরা থাকে মাঝে মাঝে। সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দ্রুতই। অনেকটা পেরেছেও। নাইম আর তামিমের মতো দুটো ফুটফুটে ছেলে, সাফিয়া বেগমের মতো সব আগলে রাখা মা, আর ঝুমুর মতো এত সাপোর্টিভ একটা বোন থাকলে চাইলেও দুর্বল হওয়া সম্ভব নয়। এখন শুধু পায়ের তলায় শক্ত মাটি পাবার অপেক্ষা। এই 2 মাসে রায়ান আর নবনীর বন্ধুত্ব গাঢ় হয়েছে। তবে নবনী খুঁচিয়ে যায় রায়ানকে, কেন যেন ভালো লাগে। ইদানিং রায়ানও ঘুরিয়ে পেঁচিয়ে কথা ফিরিয়ে দেয়, আগের মতো অপ্রতিভ হয়ে যায় না। তবে এর মধ্যে চন্দ্রর মায়ের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেল। রায়ানের সাথে সাথে আফজাল সাহেব আর নবনীও ছুটোছুটি করলো কয়েকদিন, কিন্তু ওদের সব চেষ্টা ব্যর্থ করে নাদ ফেরার দেশে পাড়ি জমালো চন্দ্রের মা বড্ড অকালেই। মরণ ব্যাধি কাটিয়ে জীবনে ফেরা হলো না। ছোট্ট চন্দ্রকে নিয়ে কত স্বপ্নের জাল বুনেছিল, অথচ অপূর্ণ স্বপ্নকে নিয়ে বিদায় নিল। মা তো চলে গেল মায়া কাটিয়ে। এই বাচ্চা মেয়েটাকে কি করে সামলাবে ওরা ভেবে পায় না। ছোট্ট চন্দ্রের মর্মস্পর্শী কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করে চন্দ্রকে নিয়ে বাসায় ফেরে ওরা। আফজাল সাহেব আর নবনী চন্দ্রকে নিজেদের সাথেই রাখবেন। তবে চামেলি চন্দ্রের কান্নায় নিজেও হাওমাও করে কেঁদে ওঠে। জড়িয়ে ধরে বলতে থাকে, ও খালু গো, আমি তো আর কোনোদিন সংসার বান্ধুম না। এই মাইয়া আজই তনে আমার মাইয়া। কন না খালু, আমারও তো মা ডাক শুনবার ইচ্ছে করে, দম আটকাইয়া আসে। ওরে কন না, আমি ওর মা। বুকটা খা খা করে খালি। কেউ যদি আমারে মা কইয়া ডাহে, বুকের জ্বালাটা একটু হইলেও জোড়াইতো। ও বননি আপা, ভাইজান, ওরে কন না। এই হাসি খুশি অল্প বুদ্ধির মেয়েটার মধ্যে এতটা হাহাকার জমেছিল, আর ওরা এতটা কাছে থেকে ওটা বুঝতে পারেনি। সব মানুষ একটা করে হাহাকারের প্রকোষ্ঠ বুকে ধারণ করে, ভার বয়ে বেড়ায়। সময় মতো সেই হাহাকার বেরিয়ে আসে, আবার নতুন করে তাতে হাহাকার জমা হয়। চামেলিকে আশ্বাস দেয়া হলো যে চন্দ্র ওরই মেয়ে হিসেবে থাকবে। চামেলি তবুও চন্দ্রকে ছাড়ল না। ওর হাহাকার ভরা বুকে আঁকড়ে ধরে বসেই রইল। আরও প্রায় মাসখানেক কেটে গেল। রায়ানের কাজ প্রায় শেষ। 6 মাসের জন্য এসেছিল, কিন্তু প্রায় 8 মাস হতে চলল। নানান ঝামেলায় কাজ পিছিয়েছে। ওদিকে এক্সিবিশনের সময়ও হয়ে আসছে। এবার তো ওকে ফিরতেই হবে। চন্দ্র কিছুটা কাটিয়ে উঠেছে এখন। চামেলি যেন নিজের মেয়েকে পেয়ে গেছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে সিরিয়াল দেখার সময়টায় ওকে ক্রেন দিয়েও টেনে তোলা যেত না, এখন সেই সিরিয়াল দেখা বাদ দিয়ে ওই সময় চন্দ্রকে পড়তে বসায়। 5 পর্যন্ত পড়েছিল চামেলি, সেটাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে এবার। অল্প সময়ে এই পাগলাটে মেয়েটা কত ভালো মা হয়ে উঠেছে। রায়ান ভীষণ চিন্তায় পড়ে গেছে, আর সপ্তাহখানেক আছেও
এবার তো ফিরতেই হবে। এসেছিল শূন্য হৃদয়ে, ফিরে যাচ্ছে প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ করে। যেটুকু অপূর্ণতা তা কেবল অপ্রকাশিত অনুভূতির জন্যই। মেয়েটা বুঝবে তো ওকে, নাকি? সবার সাথে তাল মিলিয়ে বিয়েতে সম্মতি দিয়েই দিল ঝুমু। যদিও গায়েগুই করেছে অনেক, বুটিক হাউসটা না দাঁড় করিয়ে বিয়ের পিড়িতে কিছুতেই বসবে না, কিন্তু সেটা ধোপে টেকেনি। মৃদুল অবশ্য খুব খুশি। ঝুমুর ভাইয়েরাও এবার ঝুমুকে খুব করে বোঝালো, এতেই পণ ভাঙলো মেয়েটার। রুমু বিশেষ ভূমিকা পালন করলো। দেখ ঝুমু, তোরা দুজনেই দুজনকে ভালোবাসিস, শুধু শুধু নিজেদের মধ্যে দূরত্ব বাড়িয়ে কি লাভ? যেটুকুই হোক ব্যবসাটা শুরু করেছি আমরা, অল্প হলেও এটা চলছে তো, তুই রাজি হয়ে যা। আপা, কি বলিস এসব? আমি বিয়ে করে ফেললে তুই একা কি করে সব সামলাবি? শোন ঝুমু, তোকে একটা কথা বলি, আমরা পৃথিবীতে খুব অল্প সময় নিয়ে আসি, এত অল্প যে চোখের পলকে কখন যে আমাদের সময় ফুরিয়ে যায় তাই ঠাউর করে ওঠা যায় না। তাই এক ফোঁটা ভালোবাসার মুহূর্ত অপচয় করার মতো বিলাসিতা কি আমাদের মানায় বল? বলতে বলতে কিছুটা স্মৃতিকাতর হয়ে গেল রুমু। এরপর আবার বলল, এর মধ্যে ভুল মানুষের মোহে অন্ধ হয়ে অর্ধেক জীবন কাটায় অনেকে। তুই আর আমিও এর বাইরে নই রে। একেবারে সত্যিকারের ভালোবাসা যখন দরজায় করা নাড়ে, সেটাকে চিনে নিতে হয়, লুফে নিতে হয়। রাজি হয়ে যাবন। রুমুর মনে হলো পৃথিবীতে সাফায়েতের মতো কুটিল মানুষ যেমন আছে, যারা ওপরে ভালোবাসার মুখোশ এঁটে নিজের কপটতা ঢেকে রাখতে চায়, আবার অন্যদিকে মৃদুলের মতো মানুষও আছে যারা এক পৃথিবী ভালোবাসা বুকে বয়ে ঘুরে বেড়ায়, যাদের ভেতরে আর বাইরে আলাদা কোনো আবরণ থাকে না, ভেতরের বাইরে সমান পূর্ণতায় ঘেরা থাকে। রুমুর কথায় ঝুমু নিজের প্রতিজ্ঞা অনেকটা শিথিল করে। রাতে যখন ফোনে মৃদুলের সাথে কথা হয় তখন মৃদুল ওকে অভয় দেয়।